সরাসরি ইমেলে চলে যায়। আসসালামু আলাইকুম আবির ভাই। প্রথমে ভেবেছিলাম আমার ঘটনাগুলো ভয়েস রেকর্ড করে পাঠাবো, কিন্তু আমার উচ্চারণজনিত সমস্যার কারণে সিদ্ধান্ত নেই আপনাকে ঘটনাগুলো লিখে পাঠাবো ইমেলের মাধ্যমে। আমি আমার ঘটনাগুলো খাতায় লিখে ঘটনা আকারে সাজাই, এরপর আমি টাইপ করে লিখছি। জানি না কেমন হবে, ভুল ত্রুটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতে বলে রাখা ভালো, আজকে আমার বলা ঘটনাগুলো আমার বাসাকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটা ঘটনা। আজকে আমি 4টি ঘটনা শেয়ার করব। অনুরোধ করছি মন দিয়ে শুনবেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। সময়টা 2013 শেষ দিকে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক গড়ে ওঠে। তখন 4-5টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থান ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 মিটার। আমরা একটি 6তলা বিল্ডিংয়ের 5ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও উঠে সেই বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে 50 মিটার দূরে। যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা, কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক ঘটনা শুরু হয় 2016 সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম। রাতে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই FM রেকর্ডার অন করে অনুষ্ঠানগুলো শুনতাম এবং পরবর্তী অংশগুলো পরবর্তীতে শুনে নিতাম। সেই সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করত। তাদের কোম্পানির জব বা কাজের ধরন এমন ছিল যে 7 দিন দিনে কাজ করতে হতো এবং পরবর্তী 7 দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো, তখন আমাকে একাই ঘুমাতে হতো। আমাদের বাসায় 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মুর রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবারে ঘটনায় প্রবেশ করছি। 2016 সালের মে মাসের কোন একদিনের ঘটনা। আমি তখন 7ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমাচ্ছে, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। সেদিন ওই সময়টায় কেন যেন আমার খুব ভয় করছিল। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম, টেবিলের বিপরীত প্রান্তে। সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্যকর শক্তিশালী হাত আমার টেবিলের উপর সজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল টেবিলের উপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভীত শরীর মুহূর্তে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবাও পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই 7 দিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গিয়েছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না, কিন্তু সত্যি কি তাই?
না, এটা তো মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে অনেক। ঘড়িতে একটা বেজে 10 মিনিট। ভাইয়া অফিসে চলে গিয়েছে, মা বাবা ঘুমাচ্ছিলেন। সেদিনের সেই ঘটনা মনে পড়ে যায় আমার, তাই কিছুটা ভয় পাচ্ছিলাম। ভাবলাম আম্মুকে ডাকবো। আম্মুর রুমে যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়, কিন্তু আমি ডাইনিং রুমে যেয়ে দেখি আম্মু। আবছা আলোতে যতটুকু দেখতে পেলাম, তিনি অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরে হালকা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন টেবিলের শেষ প্রান্তে। তখন কিছুটা স্বস্তি পাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাইনিং রুমটাতে আসতেই আমার কাছে খুব ঠান্ডা লাগছিল। বারান্দা তো বন্ধ, তাহলে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে? যাই হোক, খাবারে ঠান্ডা হয়ে যাওয়াতে আম্মুকে বললাম, আম্মু খাবারটা গরম করে দাও তো। আম্মু কোনো সাড়া দিল না। আমি আবারও আম্মুকে বললাম, খাবারটা গরম করে খাবারটা বেড়ে দাও, আমি টয়লেট থেকে আসছি। এখন একটা গোঙানির মতো আওয়াজ আমি শুনতে পাই। ভাবলাম তিনি হয়তো খাবার গরম করতে উঠেছেন। এরপর আমি টয়লেটে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য, এবং 7 থেকে 8 মিনিট পর টয়লেট থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের লাইটটা এখনো অফ করা। অল্প আলোতে দেখি আমার আম্মু বসার জায়গা চেঞ্জ করে আমার পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরপর আমি তাকে কিছু বলি না। আমি আমার রুমে চলে যাই এবং গামছা নিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং রুমে লাইটের সুইচের কাছে যাই লাইট জ্বালানোর জন্য। লাইটের সুইচটি ছিল আমার আম্মু বসে থাকার ঠিক পেছনে, তাই আমি যখনই আম্মুর কাছাকাছি যাই তখনই আমার কাছে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হয়। আমি বুঝতে পারছিলাম না এই ছোট্ট জায়গাটা এত ঠান্ডা হলো কিভাবে। তখন আমার গামছাটি আমার মুখে, তখন আমার ঠিক পেছনেই আমার আম্মু বসেছিল। আমি লাইট জ্বালাই। পরক্ষণে আমি পেছনে ফিরে দেখি ডাইনিং রুমে কারো কোনো অস্তিত্ব নেই। আম্মু তো বসেছিল এখানে, এত তাড়াতাড়ি কোথায় যাবে সে? আমি ভাবলাম হয়তো ঘুমোতে চলে গেছে, কিন্তু এতটা নিঃশব্দে কিভাবে যেতে পারে? হয়তো রান্নাঘরে চলে গেছে, কিন্তু রান্নাঘরে যেয়ে দেখি কেউ নেই। এরপর আব্বু আম্মুর রুমে যেয়ে দেখি দরজা লাগানো, কিন্তু এত তাড়াতাড়ি আম্মু দরজা লাগিয়ে ফেলল, কোন শব্দ পেলাম না। হতে পারে আমি শুনতে পাইনি কোন কারণে। আমি তখন পর্যন্ত ভয় পাচ্ছিলাম না। রুমটা এত ঠান্ডা হওয়ার বিষয়টা যদিও বুঝতে পারছিলাম না, তারপরও সব স্বাভাবিক লাগছিল আমার কাছে। এরপর আমি চেয়ারে বসি খাবার খাওয়ার জন্য এবং খাবারে হাত দেই। খাবারটি ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা। মনে হলো মাত্র ডিপ ফ্রিজ থেকে খাবারটি বের করে আমাকে দেয়া হয়েছে। আম্মু তো জানতো আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে তিনি খাবার ফ্রিজে রাখলেন কেন? আমার তখন খুব রাগ হচ্ছিল আম্মুর উপর। তারপর কোন মতে অল্প কিছু খেয়েই শুয়ে পড়ি। পরদিন সকালে আম্মুকে কিছুটা বিরক্তির সুরেই বললাম, তোমাকে রাতে বললাম খাবার গরম করে দিতে, তা না করে তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়েছো কেন? কিছুটা অবাক হয়ে আম্মু বলে, কি বলিস? কখন বলেছিস আমাকে? তখন আমি আম্মুকে রাতের ঘটনা বলি। এরপর আম্মুর উত্তর শুনে আমি হতভম্ব হয়ে যাই। আম্মু বলল, আমি তো কাল রাতে ঘুম থেকেই উঠিনি। ডাইনিং রুমে বসে থাকা তো দূরের কথা থা, আর আমি খাবার ফ্রিজেও রাখিনি। খাবার ঢাকা ছিল টেবিলে। আমি আম্মুর কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও বললাম, মনে করে দেখো, রাতে সাদা জামা পরে তুমি চেয়ারে বসেছিলে। আম্মু বলল, পাগল হয়েছিস? আমার তো কোনো সাদা কাপড় নেই। আম্মুর কথা শুনে আমার ভয় দ্বিগুণ হলো। পরক্ষণে আম্মু জিজ্ঞেস করল, কিরে, রাতে ভয় পেয়েছিস? আমি আমতা আমতা করে বললাম,
আরে না, এমনি। মা বিষয়টা বুঝতে পারে এবং আব্বুকে বলে। আব্বু মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে। আমাদের ঘরে হুজুর আমাদের প্রত্যেক রুমের 4 দেয়ালে 4টি করে পেরেক লাগিয়ে দেয় এবং এভাবেই আমাদের ঘর বন্ধ করে দেয়। যেহেতু তখন আমার বোন আমার আম্মুর পেটে ছিল, তাই কোনো ধরনের রেস্ক নিতে চায়নি তারা। কিন্তু এখানে এখানে আমার অনেকগুলো প্রশ্ন। সেদিন রাতে যদি আম্মুর টেবিলে বসে না থাকে, আমি তাহলে কাকে বসে থাকতে দেখেছিলাম? যে কিনা আম্মুর মতো কেন দেখা দিয়েছিল সে আমাকে? আমার খাবার এত ঠান্ডাই বা হলো কিভাবে বলতে পারবেন? এরপর অনেক দিন কেটে গেল। আমার বোনের বয়স 5 বছর। আমার খালাতো ভাই তখন বিয়ে করে অন্যত্র চলে গিয়েছে। সুতরাং আমাকে তখন একাই ঘুমাতে হতো। 2021 সালের শেষের দিকে আমাদের বাসার রং করার কাজ হচ্ছিল। হুজুর পেরেকগুলো লাগিয়েছিলেন স্কচ টেপ দিয়ে, দেয়ালে আটকানো ছিল। তো তখন পেরেকগুলো দেয়াল থেকে খুলে ফেলা হলো যাতে সুবিধা হয়। পরবর্তীতে পেরেকগুলো ফেলে দেয়া হয়। এরপর থেকে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, যেমন কল থেকে একা একা পানি পড়া। আমার পড়ার টেবিলের পাশে একটা বুক শেলফ ছিল, সেটা হঠাৎ করেই নড়ে উঠত এবং অনেকক্ষণ যাবৎ তা চলত। তবুও কেন যেন ভয় পেতাম না আমি। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার পানি খাওয়ার বোতলের মুখ আটকে রাখলে সকালবেলায় বোতলের মুখ খোলা অবস্থায় থাকত। আমার রুমে জানলার বা পাশে আমার পড়ার টেবিলে পড়ার সময় মনে হতো দুটি চোখ যেন জানলা দিয়ে আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। এই ঘটনাগুলো আমার সাথে এখনো ঘটে। এর পরের ঘটনা 2022-এর জানুয়ারি মাসে। সময়টা ছিল মাগরিবের আজানের পর। বাবা নামাজে যে চলে গিয়েছেন এবং মা বোনকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমি সন্ধ্যার খাবার খেয়ে প্লেট ধোয়ার জন্য রান্নাঘরের বেসিনের কাছে যাই এবং প্লেট ধুতে থাকি। আবছা আলো ছিল, তাই লাইটটা অন করিনি। বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো। আমরা জানি মানুষ তার চোখের সাহায্যে মাথা না ঘুরিয়ে তার চারপাশে 210 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। আমাদের চোখের ফোকাস কোন একটি নির্দিষ্ট বিন্দুতে থাকলে সেই বিন্দুর চারিদিকে দৃশ্যগুলো স্পষ্ট না হলেও আমরা অনুমান করতে পারি সেখানে কি আছে। যেমন আপনি যদি সোজা সামনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার ডান বাম পাশে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে যেমনটা দেখা যাবে। ঠিক তেমনি আমার ফোকাস যখন প্লেটের উপর ছিল, আমি লক্ষ্য করি আমার কোমরের পাশে কিছু একটা রয়েছে। আমি মাথা না ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম এটা আসলে কি হতে পারে। পরক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার কোমরের কাছে একটা বাচ্চার মাথা, যে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মনে হলো। আমার কাছে কিছু একটা চাইছে। সে এমন একটা ভঙ্গিতে দাঁড়িয়েছিল যে আমার কাছ থেকে খাবার চাইছে। আমার চোখ তখন প্লেটের উপরে ছিল। আমি বুঝতে পারছিলাম তার দিকে সরাসরি তাকালে হয়তো ভয় পেতে পারি, তাই আস্তে আস্তে মাথা সোজা রেখে পেছনের দিকে হাঁটছি। তখন রান্নাঘরের দরজার কাছে আসতেই প্লেটটি সেই বাচ্চার দিকে ছুঁড়ে দিয়ে ঘরের বাইরে সিঁড়ির উপরে গিয়ে বসি। এরপর আম্মু আসে, তখন একসাথে ঘরের ভেতরে ঢুকি। এই ঘটনা আমি তখন আম্মুকে শেয়ার করিনি। যেহেতু আমি সরাসরি কিছু দেখিনি, তাই ভাবলাম ভুল হতে পারে আমার। পরবর্তীতে আম্মুর সাথে রান্নাঘরে যাই এবং দেখি প্লেটটা মেঝেতে পড়ে আছে এবং সেখানে কেউ নেই। এটা আমার চোখের ভুল কিনা ব্যাপারটা বোঝার জন্য আমি আবারও একই জায়গায় যেয়ে দাঁড়াই, বেসিনের সামনে। এরপর আমি দেখার এবং বোঝার চেষ্টা করি সেরকম কোনো দৃশ্য আমি আবারও দেখতে পাই কিনা। কিন্তু সেখানে আমার কোমরের পাশে বাচ্চার মাথা জাতীয় কিছু দেখতে বা বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল
কিছু একটা চাইছে আমার কাছ থেকে। পুরো বাসাটা আমি তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না বাচ্চাটাকে। তবে কোথায় গেল সেই বাচ্চাটা? আমার বলার শেষ ঘটনা শুরু করছি। এই ঘটনাটি মারাত্মক রকমের ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার খুব একটা বেশি নামাজ পড়া হতো না। তখন আব্বু ফজরের প্রত্যেক ওয়াক্তে আমাকে নামাজের জন্য ডেকে দিত। বাবার একটা অভ্যাস ছিল, বিশেষ করে ফজরের সময় আমাকে ততক্ষণ পর্যন্ত বাবা ডেকে যেত যতক্ষণ না আমি বাবার ডাকে সাড়া দেই। এখনো তার ব্যতিক্রম নেই। সময়টা 2022 সালের মাঝামাঝি। তখন আমার সামনে এইচএসসি টেস্ট পরীক্ষা, তাই টুকটাক নামাজ পড়া শুরু করেছি। রোজার ঈদের প্রায় 1 মাস পর কোনো একদিন আমি খুব স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করে ঘুমিয়ে যাই। এরপর ঘুমের মধ্যে বাবার ডাক শুনতে পাই। বাবা আমাকে ডাকছেন নামাজের জন্য। আমি তখন চোখ খুলে ফেলি, কিন্তু অলসতার কারণে তখন বাবার ডাকে সাড়া দিলাম না। ভাবলাম বাবা তো আবার আমাকে ডেকে দেবেন, তখন না হয় ডাকে সাড়া দেব। তাই তার দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা আমাকে আর ডাকলেন না। সব কিছু নীরব, নিস্তব্ধ। এরপর আমি বিছানা থেকে মেঝেতে পা রাখি। তখনই হঠাৎ একটা তীব্র আতরের গন্ধ আমার নাকে আমি অনুভব করি। কোথা থেকে আসলো এই আতরের তীব্র গন্ধ? এটা কি বাবা দিয়েছে? নিজেকে প্রশ্ন করলাম। পরবর্তীতে উত্তর দিলাম, এই গন্ধের আতর বাবা তো কখনো ব্যবহার করত না। যে আতর বাবা রমজান মাসে এনেছিল, অন্তত কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর আমি আর কিছু না ভেবে অজু করতে যাই। মেঝান থেকে যত দূরে যাচ্ছি, আতরের তীব্র গন্ধটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। এরপর অজু করে যেই আবার রুমে ঢুকেছি, গন্ধটা আবারও তীব্রভাবে পেতে শুরু করি। আমি আর পাত্তা দিলাম না এ ব্যাপারে। হতে পারে বাবা নতুন আতর দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য জায়নামাজটা মেঝেতে বাতি। আমার খাটের ডান দিকে জায়নামাজ বিছাই। আমার খাটটি ছিল নিচে ফাঁকা, অর্থাৎ খাটের নিচে কোনো জিনিস রাখা যেত এমন ধরনের খাট, এবং সহজেই তা বের করা যায়। তখন আমার খাটের নিচে কোনো জিনিসপত্রই ছিল না। আমি জায়নামাজে দাঁড়াই, প্রথম রাকাতের সূরা পাঠ করি এবং রুকু করে সিজদা দেই। সিজদায় তসবিহ পাঠ করার সময় আমি সেই তীব্র আতরের গন্ধটা আরও তীব্রভাবে পাচ্ছিলাম। আমার মনে হলো কাছাকাছি কোথাও কেউ আতরের ডিব্বা থেকে আতর মেঝেতে ঢেলে দিয়েছে। এরপর আমি সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় সিজদা দেই। ঠিক তখনই একটা অস্বাভাবিক জিনিস আমি খেয়াল করি। বোঝার সুবিধার্থে বলছি, আমরা জানি সেজদা দিলে আমাদের ডান বাম পাশ দিয়ে কোনো মানুষ বা কোনো বস্তু থাকলে আমরা বুঝতে পারি আমাদের পাশে কেউ একজন আছে। ঠিক তেমনি সেজদার সময় আমি আমার বাম পাশে, অর্থাৎ খাটের নিচে কিছু একটা চলাচল বা মুভমেন্ট লক্ষ্য করি। তখন আমার রুমে ডিম লাইট অন করা ছিল, তাই আবঝালত যতটুকু দেখা যাচ্ছে তা হলো সাদা বস্তু জাতীয় কিছু একটা হবে। এরপর সেজদা থেকে উঠি এবং দ্বিতীয় রাকাতের সেজদার সময় আমার চোখ বা দিকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করি সেখানে আসলে কি আছে। আমি বুঝতে পারি যে একটা লম্বা সাদা আকারের বস্তা জাতীয় কিছু আমার খাটের নিচে লম্বালম্বিভাবে শোয়ানো। আমার কৌতূহল তখন আরও বেড়ে গেল। খাটের নিচে আসলেই কি আছে দেখার তীব্র ইচ্ছা জাগল। আমি তাই কোনো মতে নামাজ শেষ করে বসা অবস্থায় মাথাটি বাঁ দিকে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে ঝোঁকাই। এরপর আমি যা দেখি তা অনেকেই বিশ্বাস করবেন না। আমি এমন একটা দৃশ্য দেখলাম যা মুহূর্তেই আমার গায়ের লোমগুলোকে দাঁড় করিয়ে দিল। গা শিউরে উঠছিল আমার। খাটের নিচ থেকে কোথা থেকে যেন সরু আলো এসে পড়েছে। সেই আলোতেই দেখলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ লম্বা করে শোয়ানো আছে
আমার খাটের নিচে। কাফনের এক টুকরো কাপড় বাতাসে উড়ছে, যা প্রথম সেজদার সময় আমি মুভমেন্ট হিসেবে বুঝতে পেরেছিলাম। এই দৃশ্য দেখে আমার মাথা আমি আর উঠাতে পারছিলাম না। শরীর ভারী হয়ে আসছিল। প্রচণ্ড জোরে চিৎকার করতে চেয়েছি, কিন্তু কেন যেন পারছি না। সেই লাশের শরীর থেকে আদরের গন্ধ আসছিল। মনে হলো সেই আদরের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি বসা থেকে উঠতে পারছিলাম না। মনে হলো কেউ যেন প্রচণ্ড শক্তি দিয়ে আমার শরীরটাকে নিচের দিকে চেপে ধরে রেখেছে। শরীর দিয়ে গড় গড় করে ঘাম পড়তে থাকলো। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল। আমি মনে মনে আল্লাহর নাম বলতে বলতে এক লাফ দিয়ে মশারি ছেড়ে বিছানায় উঠে পড়ি এবং জোরে জোরে সূরা পড়তে থাকি। কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার মোবাইল হাতে নিয়ে আমি দেখলাম রাত 2:33। ফজরের ওয়াক্ত এখনো হয়নি। তাহলে কে আমাকে ডাকলো? আমি মোবাইল ইউটিউব থেকে আয়াতুল কুরসি প্লে করলাম। আমার খাটের নিচে একটা লাশ শুয়ে আছে। কে আনলো এই লাশ? কার লাশ এটা? সত্যি কি লাশ, নাকি অন্য কিছু? আমি কি ভুল দেখলাম? আমি কি এখনো সেই লাশের উপরেই শুয়ে আছি? লাশটা কি আমার খাটের নিচে আছে এখনো? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি আবারও ভয় পেয়ে যাই। যে এখন আমাকে ডাকছে সে কি সত্যিই বাবা? আমি সাড়া দিলাম না। পরবর্তীতে বাবা আবারও আমাকে ডাকে এবং আমি সেই আতরের গন্ধটা আর পাচ্ছিলাম না। এরপর বাবা আমার রুমে প্রবেশ করে এবং পুনরায় আমাকে ডাকে। আমি বুঝতে পারি তিনি আমার বাবা। তখন আমি তাতার ডাকে সাড়া দেই। এরপর বাবাকে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না। বাবা চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা খাটের নিচটা দেখা সাহস হয়ে ওঠেনি আমার। তাই বোনকে বললাম, দেখতো খাটের নিচে কোনো বস্তা জাতীয় কিছু আছে কি না? সে বলল, না ভাইয়া, কিছু নেই। পরবর্তীতে আমি নিজে দেখলাম কিছুই ছিল না সেখানে। এই ঘটনা আমি কাউকে জানাইনি এবং এই প্রথম আমি কোথাও এটা শেয়ার করছি। এখানে অনেকগুলো প্রশ্ন। ফজর হওয়ার আগে কে আমাকে বাবার কণ্ঠে ডেকেছিল, যেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম? আতরের গন্ধটা কেন পাচ্ছিলাম? আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশ আমার খাটের নিচে কিভাবে এলো? এসবের উত্তর আমার জানা নেই। আমি সবাইকে বলতে চাই, রাতে ঘুমাতে যাবার আগে নিজের খাটের নিচে ও আশেপাশে একটু দেখে নেবেন। হয়তো হতে পারে আমার মতো আপনিও দেখলেন একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। হতে পারে আপনার খাটের ঠিক নিচেই সেই লাশটা রয়েছে এবং আপনি এখন সেই লাশের উপরে শুয়ে আমাকে শুনছেন। একবার চেক করে দেখুন আছে নাকি। ভয়ঙ্কর লাশটা যেমনটা আমি দেখেছি। আজ এতটুকুতেই থামতে হচ্ছে। আমার আরও ঘটনা আছে এবং এই ঘটনাগুলো শুধুমাত্র আমার সাথেই ঘটেছে। আমার পরিবারের কারো সাথে ঘটেনি। সম্ভাব্য কারণ আমি খুঁজে পেয়েছি, তা আমি পরবর্তী ঘটনার সাথে আপনাকে পাঠাবো। ততদিন পর্যন্ত আবির ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে রাতে সাবধানে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আরেকটি নতুন ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে ফেলুন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে শোনাচ্ছি। ভয় শব্দটা 2 অক্ষরের হলেও এই 2 অক্ষরের মিলনে গঠিত শব্দের মাঝে যে অকল্পনীয় ভয়াবহতা রয়েছে তা শুধু সেই জানে যে এর সম্মুখীন হয়। শব্দটা অতি ক্ষুদ্র, তবে এটি এক একটি মানুষের জীবন কেড়ে নিতেও পরোয়া করে না। আমি তানিয়া সুলতানা।
প্রীতি লিখছি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার কোটাকল ইউনিয়নের কোটাকল গ্রাম থেকে। প্রথমে আমি ভয় শব্দটা নিয়ে কয়েক লাইন লিখেছি, তার কারণ এই ছোট্ট শব্দটির সাথে জড়িত কিছু ভিন্ন ভিন্ন এবং ছোট ছোট ঘটনা রয়েছে। এই শব্দটির জন্য আমি আমার জন্মের আগেই আমার রক্তের সম্পর্কের দুজন ব্যক্তিকে দেখার সৌভাগ্য হারিয়েছি। আজ আমি ক্রমান্বয়ে সেই ঘটনাগুলোই লিখব। আমি অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনা 1। সালটা 2000, এক্স্যাক্ট সময়টা জানতে পারিনি। আমার দাদাবাড়ি নড়াইল জেলার নড়াগাথি থানার খাসিয়াল ইউনিয়নের একটি গ্রামে। আমার দাদার নাম রহিম মোল্লা। তিনি তৎকালীন সময়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। বিধায় সবাই তাকে রহিম মাস্টার নামে চিনতেন। বিদ্যালয়টি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমার দাদার একটা দুর্বলতা ছিল, আর তা হলো তার একটা পা ঘোড়া। প্রতিদিনের মতো আমার দাদা বিদ্যালয়ের সমস্ত কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখনকার সময়ে যাতায়াতের জন্য যানবাহন ছিল না, তাই আমার দাদা পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন, এবং সেদিনও পায়ে হেঁটেই ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মোটামুটি রকমের ঘন বাগান পার করে আসতে হতো, আর সেই বাগানটা নিয়ে লোকমুখে নানা রকমের চর্চা শোনা যেত। দাদা সেদিন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তিনি আপন মনে আসছেন। হঠাৎই কেউ একজন দাদাকে প্রবল জোরে ধাক্কা দেয়। দাদা তাল সামলাতে না পেরে পাশে থাকা ড্রেনের ভেতরে গিয়ে পড়ে যান। তিনি উঠতে চেষ্টা করতেই একজোড়া অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরে। কিছু সময় ধরে বেশ ধস্তাধস্তি চলতে থাকে। সৌভাগ্যবশত সেদিন 3-4 জন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের কানে কারো গোঙানির এবং ধস্তাধস্তির আওয়াজ আসে। তারা সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে ড্রেনের ভেতর কাউকে পড়ে থাকতে দেখে, তাড়াতাড়ি করে তাকে ওঠায়। তারপর তাকে দেখেই চিনতে পারেন। তখনই একজন বলে ওঠেন, আরে ইনি তো আমাদের রহিম মাস্টার, তাড়াতাড়ি করে ওনাকে বাসায় নিয়ে চলো। তারপর লোকগুলো আমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিপাটি করে দাদাকে স্বাভাবিক করে তোলেন। বাসার সবাই তো প্রচণ্ড রকমের চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে দাদাকে কি হয়েছে জানতে চাইলে দাদা সবটা খুলে বলেন। সবাই সবটা শুনে দাদাকে কোনো আলেম বা হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করার উপদেশ দেন। তিনি সেটা এড়িয়ে যান। এমন করে চলতে চলতে পার হয়ে যায় কয়েকটা দিন। আস্তে আস্তে দাদার শরীরটা খারাপ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে তা ভয়াবহ জ্বরে রূপ নেয়। সেই প্রাণঘাতী ভয় এবং জ্বরের মিশ্রণ আমার দাদাকে চিকিৎসা নেবার সুযোগটুকুও দেয় না। কথাই বলে না, বিধাতার লেখন না যায় খন্দন। হয়তো আমার দাদার কপালে বিধাতা এমনভাবেই মৃত্যু লিখেছিলেন, তাই তো দাদা পৃথিবীর মায়া ত্যাগ করে পর পারে পাড়ি জমান, আর সেখানেই থেমে যায় স্বনামধন্য রহিম মাস্টারের জীবন কাহিনী। ঘটনা 2। এই ঘটনাটি আমার ফুপার। তাকেও আমি দেখিনি। মায়ের কাছে শুনেছি সে নাকি খুব সুঠাম দেহি এক পুরুষ ছিল। গায়ের রং নাকি ছিল প্রচণ্ড রকমের কালো। যাই হোক, আমার ফুপার মাছ ধরার প্রতি এক বিশেষ ধরনের আকর্ষণ কাজ করত। তাই একদিন রাতে আমার ফুপা সিদ্ধান্ত নিলেন আমাদের নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের খুমরি নামক গ্রামের বিলে মাছ ধরতে যাবেন। সেই সময়টাতে ওই বিল নিয়ে নানা রকম কথা শোনা যেত। এমনকি এখনো প্রতিনিয়ত মানুষ নানা রকমের ভয়ের সম্মুখীন হয় ওই বিলে। ফুপা সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন মাছ ধরতে। আসলে সেই বিলটা কুখ্যাত হলেও মাছ পাওয়ার জন্য তা বিখ্যাত ছিল। তাই যেমন ভাবা তেমন কাজ। ফুপা তার এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন সেই বিলের উদ্দেশ্যে।
বিলে পৌঁছানোর পর চারদিকে তাকিয়ে দেখেন নিকোষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা, যেন পরিবেশটা নিজেকে কালো রঙের চাদরে আবৃত করে নিয়েছে। তাই বেশি না ভেবে তারা মাছ ধরা কাজে লেগে পড়লেন। কিছু সময় ভালোভাবেই বেরিয়ে যায়। কোনো রকম ছোট্ট একটা টর্চের আলোতে মাছ মারতে মারতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করেই গুমোট কালো এক বিশাল কিছু আমার ফুপার সামনে বেশ নড়ে চড়ে ভেসে ওঠে। আচমকায় এমন ঘটনা ঘটায় ফুপা বেশ ভয় পেয়ে যান। আসলে আমাদের মস্তিষ্ক বিশেষ করে দুটো পরিস্থিতিতে শান্তভাবে কাজ করতে পারে না। এক, অত্যন্ত রেগে গেলে। দুই, অত্যন্ত ভয় পেলে। ফুপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ফুপা ঠান্ডা মাথায় ভাবার সময় পেলেন না যে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কি। তিনি প্রচণ্ড ভয় পেয়ে আর মাছ না ধরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু তার মুখ দেখে ফুপি কিছুটা আন্দাজ করতে পেরে অনেকে জোড়াজড়ি করেন। জোড়াজড়ির এক পর্যায়ে ফুপা সবটা খুলে বলেন। ফুপি চিন্তিত মুখ নিয়ে ফুপাকে বলেন গোসল করে তারপর খেয়ে দেয়ে শুয়ে পড়তে, কিন্তু আমার ফুপাও ছিলেন তেমন নাছোড়বান্দা। নিজের শরীরের মতোই নিজের মনকে সুঠাম হিসেবে প্রমাণ করার জন্য তিনি ব্যাকুল। তাই ফুপা উচিত করে বললেন, আরে ধুর, কি যে বলো, তুমি তোমার কি মনে হয় আমি ভয় পেয়েছি? না, আমি কোনো ভয় টয় পাইনি। তাই ওসব গোসলের দরকার নেই আমার। এখন আমাকে খেতে দাও, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। ফুপার এমন কথায় ফুপি বুঝতে পারে ফুপা তার কোনো কথা শুনতে রাজি না। তাই ফুপিও বাধ্য হয়ে খাবার বেড়ে দেন, আর ফুপাও বেশ আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়েন। কেটে যায় কিছুদিন। ফুপা আর যান না মাছ ধরতে। তার মনের গভীরে ভয়টা বেশ ভালোভাবেই জেঁকে বসেছিল, কিন্তু তা তিনি কারো সামনে প্রকাশ করেন না। আস্তে আস্তে ফুপাও একটু অসুস্থ হয়ে পড়েন, তবে অতটা ধরার মতো নয়। আমার ফুপার বিদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই ভিসা পাসপোর্ট করার জন্য ঢাকায় গিয়ে মেডিকেল চেক আপ করান। তখন ধরা পড়ে তার জন্ডিস হয়েছে। শুধু জন্ডিস নয়, লিভারকেও অকেজ করে দিয়েছে রোগটা। এসব রিপোর্ট আসার পর ফুপার বিদেশ যাওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাসায় ফিরে আসতে হয়। এর কিছুদিন পর থেকেই ফুপার প্রচণ্ড জ্বর হয়। তার এই জ্বরের জন্য তাকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হয়। হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফুপাও আমার দাদার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে চলে যান। ঘটনা 3। ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। এবারের ঘটনাটা শেষটা একটু ব্যতিক্রম। আমার বাবা খুব ছোটবেলায় এই ঘটনাটির সম্মুখীন হন। আমার দাদার ইচ্ছে ছিল আমার বাবাকে হাফিজি পড়াবেন। সেই অনুযায়ী বাবাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাবা সেখানেই পড়াশোনা শুরু করেন। আস্তে আস্তে বাবা বেশ অভ্যস্ত হয়ে যান সেখানে, আর পেরিয়ে যায় বেশ কয়েকটি মাস। বাবা বেশ মেধাবী থাকায় হুজুর তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ভালোবাসতেন। আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের পাঠানো হয় চাল তোলার জন্য। তেমনি বাবার মাদ্রাসা থেকে চাল তোলার জন্য বাবাকে এবং বাবার কাছের বন্ধুকে দায়িত্ব দেয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবা এবং তার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়ার কথা ঠিক করেন। রাতে পরিকল্পনা করেন, নিজেদের মতো খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ বাবার রুমের দরজায় করা। বাবা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে অবাক হয়ে যান। দেখেন তার বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বাবা বললেন, কি ব্যাপার, তুই এই সময়ে? তখন বাবার বন্ধু বললেন, মনে নেই আমাদের চাল তুলতে যাওয়ার কথা ছিল? তুই তো দেখছি ভুলেই গেছিস। বেমালুম, আর এই সময়টা মানে কি? ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? বাবা বাইরে উকি দিয়ে দেখেন বাইরে অনেকটাই আলো ফুটেছে।
তাই বাবা বললেন, দাঁড়া, আসছি। বাবা তার বন্ধুকে দাঁড় করিয়ে রেখে ফ্রেশ হন এবং বেরিয়ে পড়েন চাল তুলতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। যে বন্ধু সবসময় কাঁধে হাত দিয়ে গলাগলি করে চলতে পছন্দ করত, সে কিনা আজ দূরত্ব বুঝিয়ে রেখে হাঁটছে। তাও একটু আঁটু দূরত্ব নয়, অনেকটাই দূরত্ব বিরাজ করছে দুজনের মাঝে। এটা দেখে বাবা বারবার তাকে দাঁড়াতে বলেন, অথচ সে বলছে, আরে এই তো আমি আছি, তুই একটু দ্রুত পায়ে এগিয়ে আয়, তাহলেই আমরা একসাথে হাঁটতে পারব। বাবা তার বন্ধুর কথা শুনে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু যত দ্রুতই হাঁটা শুরু করেন না কেন, তার বন্ধুর কাছে যেতে পারেন না। তিনি দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে বন্ধু তার গতি বাড়াচ্ছে। এমন অবস্থায় বাবা খেয়াল করেন ভোর এখনো হয়নি, আকাশে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। তারই ঠিকরে পড়া মায়াবী আলোয় ভুবনে এক আলাদা রকমের উজ্জ্বলতা এনে দিয়েছে, যার ফলে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। বাবা আরও একটি বিষয় খেয়াল করেন, তাদের তো চাল তুলতে গ্রামের দিকে যাওয়ার কথা, কিন্তু তারা তো যাচ্ছেন ঠিক উল্টো দিকে। মানে তারা যে পথ দিয়ে যাচ্ছেন, সেই পথটা কিছু দূরে গিয়ে শেষ হয়েছে একটা কবরস্থানে। তখন বাবা দুয়ে দুয়ে মিলিয়ে চাল বুঝতে পারেন। বাবা তখন বুদ্ধি খাটিয়ে বন্ধুকে বলেন, এই যা, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে চাল তুলতে আসার সময় বড় একটা বস্তা আনার কথা ছিল, বস্তাটা তো আনতে ভুলে গেছি। আমরা তো বেশি দূর আসিনি এখনো, এক কাজ করি, আমি গিয়ে বস্তাটা বরং নিয়ে আসি। বাবা অপরপক্ষে কোনো জবাবের আশা না করে উল্টো ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেন। তার বন্ধুও পেছনে পেছনে হাঁটতে শুরু করে আর তাকে ফিরতে মানা করে। তিনি বলেন তার সাথে নাকি বস্তা আছে, অথচ বাবা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি কোন কথা না শুনেই যত দ্রুত সম্ভব হাঁটতে থাকেন। বাবা শুনতে পান পেছন থেকে তার বন্ধু রাগী রাগী গলায় তাকে যেতে নিষেধ করছে। একটা সময় বাবা মাদ্রাসার কাছে এসে পেছন ফিরে বলেন, তুই কে? আমি বুঝতে পেরেছি, তুই তো এটা সেটা বাহানা করে আমাকে নিয়ে গেছিলি। একটা অন্যদিকে এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। কথাগুলো বলে বাবা নিচে থাকা একটা মাটির তলা হাতে নিয়ে হুজুরের শেখানো দোয়া কালাম পড়ে সেই মাটির তলায় ফু দিয়ে বলেন, আমার দিকে এগুলো চেষ্টা করলে তোর জন্য বিষয়টা সুখকর হবে না, তাই যদি ভালো চাস চলে যা। এই কথা শুনে বাবার ওই বন্ধু তার রূপ পরিবর্তন করে। সেকেন্ডের মধ্যে সে পরিণত হয় একটি কুচকুচে কালো অবয়বে, যার চোখগুলো জল জল করছিল। সে বলে, জেনে গেছিস আমি, তাহলে তো ভালো কথা, আমাকে আর কষ্ট করতে হলো না। এবার তাহলে তোর প্রাণটা উপহার দে। বাবার দিকে এগোতে যাবে। ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের আজানের মন মুগ্ধ করে ধই ভেসে আসে। সে অবয়বটা রাগ করে চলে যায় সেখান থেকে। বাবা এই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে কোনো রকমে দৌড়ে নিজের ঘরে এসে অজ্ঞান হয়ে যান। সকালে বাবার আসল বন্ধু তাকে ডাকতে গেলে দেখেন বাবার দরজা খোলা। অজ্ঞান হয়ে বিছানার কোণে পড়ে আছেন তিনি। তারপর বাবার সেই বন্ধু হুজুর এবং বাকিদের ডেকে নিয়ে এসে বাবার জ্ঞান ফিরিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবটা খুলে বলেন। এরপর থেকে বাবাকে খুব সাবধানে রাখা হতো। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি তো। এই আজকের ভিডিও পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগে লাইক দিয়েও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।